হাম ও উপসর্গে 5 জেলায় আরও 7 জনের মৃত্যু। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন, আর কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। 15 লাখ ডোজ ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রপাত, প্রাণ গেছে 5 জনের। হবিগঞ্জে কৃষি বিভাগের হিসাবে প্লাবনে নষ্ট হয়েছে 350 কোটি টাকার ফসল। প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের 2 দিন পর শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার। মদনে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। চুয়াডাঙ্গায় সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ। সংস্কারের কদিনের মধ্যেই দেবে গেছে বিভিন্ন স্থানে এলাকাবাসীর ক্ষোভ। কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। এই যে ইটগুলো যে দিয়েছে, এর উপরে পিচ থাকা লাগবে। রাস্তা কাজ চলমানকালে সরকারের কোনো লোকজন এই রাস্তা আমরা দেখিনি। যে ইটগুলো আছে, এই ইটে তো পানির রাস্তার মধ্যে আটকে থাকবে, 1 থেকে 10 দিনের মধ্যে রাস্তা শেষ হয়ে যাবে। নড়াইলের কুমারপাড়ায় নেই চিরচেনা ব্যস্ততা। মাটির তৈরি পণ্যের চাহিদা কমায় বিপাকে কারিগররা, অনেকেই ছাড়ছেন পেশা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু থামছেই না। 24 ঘন্টায় প্রাণ গেছে 5 জেলায় আরও 7 জনের। বিভিন্ন হাসপাতালে বেড়েছে নতুন রোগীর ভিড়। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 17 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি 13 জন। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে নতুন করে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট, বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমে নিউমোনিয়া ছিল, তারপর 30 তারিখ থেকে হাম বের হয়েছে। তারপরে 2 দিন থাকার পর অবস্থা খারাপ দেখে রাজশাহীতে রেফার করেছে। রক্তে ইনফেকশন, বুকে ইনফেকশন, ডবল নিউমোনিয়ার 15 দিন পর বাড়ি দিয়ে তারপরে সেই দিনে অসুস্থ। এখন জ্বরটা একটু কমেছে, একটু মুখের ঘা, শরীরের ঘাম আর অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করছে। দর্শক, এ পর্যায়ে একটু বরিশালে যেতে চাই। সেখানকার হামের পরিস্থিতি জানাবেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আজকে কতজন নতুন রোগী ভর্তি হয়েছে? ভর্তি রোগীদের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? শাওন, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। যে শিশুটি মারা গেছে তার বাড়ি ভোলা জেলায় এবং ভোলা হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে মোট 25 জনের মৃত্যু হলো। এবং গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6টি জেলা হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সব মিলিয়ে 144 জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই আছে 54 জন এবং যারা এই মুহূর্তে এই হাসপাতালে চিকিৎসাধীন 163 জন শিশু বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে যে হামকে কেন্দ্র করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে 4টি আইসোলেশন কক্ষ খোলা হয়েছে সেখানে চিকিৎসাধীন আছেন এবং কক্ষে জায়গা না হওয়ার কারণে কিন্তু তারা মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়। এবং যেহেতু এটি সংক্রমণ রোগ, এখান থেকে কিন্তু যারা শিশুরা গুরুতর আক্রান্ত আছে তাদের কাছ থেকে কিন্তু এটি আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, কারণ গেল 24 ঘন্টায় কিন্তু এখান থেকেই 43 জন রোগী ছাড়পত্র নিয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন যে গুরুতর লক্ষণ দেখা দিতে যাতে দ্রুত সময়ের মধ্যেই শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংস্পর্শে নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিয়েছেন। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। আজ হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুত এই পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান আগামী রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে কোনো টিকার সংকট তৈরি হবে না।
দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে ৩ শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে ২৪ দিনের মাথায় হাম রুবেলা সহ ১০ ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা ১১:৩০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান আজ ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে ১০ ধরনের আরও ১,৮,০০,০০০ ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের ১৫ লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি ৯০% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের ৪ তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী ২-৪ দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ৩ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে ৫ জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। দুপুরে উপজেলার বৌদি জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জমির ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন ওবায়দুল হক। হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে আকস্মিক বজ্রপাত সরাসরি তার উপর পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে লালমনিরহাটেও ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রাঘাতে মারা গেছেন এক কৃষক। এছাড়া নওগাঁয় আলাদা 2টি স্থানে বজ্রপাতে প্রাণ গেছে 3 জনের। দুদিন ধরে হাওড় অঞ্চলে রোদের দেখা মেলায় ধান শুকাতে ব্যস্ত চাষিরা। পানিতে ডুবে যাওয়া ফলন রক্ষায় এখনো আপ্রাণ চেষ্টা করছেন কৃষক। তবে শ্রমিক সংকটে তারা পড়েছেন বিপাকে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে পানিতে তলিয়ে নষ্ট হয় বিপুল পরিমাণ জমির ধান। কেটে তোলা অনেক ফলনও নষ্ট হয় বৈরী আবহাওয়ায় শুকাতে না পেরে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে এখন পর্যন্ত কাটা হয়েছে ৭২% জমির ফসল। প্লাবনে তলিয়ে যায় ২০,০০০ হেক্টর জমির বোরো ধান। তবে কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি ক্ষয়ক্ষতি এর তুলনায় অনেক বেশি। নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জেও বিপুল পরিমাণ জমির ধান তলিয়েছে বানের পানিতে। এসব জেলাতেও রয়েছে শ্রমিক সংকট। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় ১১,৫০০ হেক্টর জমির বোরো ধান। কৃষকের ক্ষতি কমপক্ষে ৩৫০ কোটি টাকা। ক্ষতি পোষাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে থাকায় হাওড় অঞ্চলেও বাড়ছে পানি। এই অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। টানা বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় ৮,৫০০ হেক্টর জমির ধান। আংশিক ক্ষতিগ্রস্ত আরও ৩,০০০ হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১,২৩,৬৪৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার ৪৬,৯৫৪ হেক্টরই হাওড় অঞ্চলে। আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত ১১,০০০ হেক্টরের বেশি জমির ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকদের। যে লস হয়েছে এই বছর, মানে আমার জীবনে খেত করি আজকে ২০ বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। ধানের উপরে ফাঁকছে ঠিকও, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। এখন যে রোদ কেন দিছে এই রোদ কেন কতজনে দরবার করতেছে, ধান গেরাইছে পচিতেছে গা, নানান ঝামেলা। কৃষি কর্মকর্তা জানান প্লাবনে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে প্রায় ২০৯ কোটি টাকার ধান, আর কাটার পর শুকাতে না পারায় ক্ষতি হয়েছে আরও ১৩৪ কোটি টাকার। সরাসরি ধান যেটা নিমজ্জিত হয়ে গেছে সেটার একটা ক্ষতি,
আর একটা হলো যে ধান কর্তনকৃত ধান যেটা আমাদের শুকানোর অভাবে এবং পচে যেটা নষ্ট হয়েছে দুইটা। তো প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় ৯,৭৭৪ হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলার প্রায় ২১,০০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। তাদেরকে সরকারের সহায়তা দেয়া হবে ৩ মাস। অব্যাহত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানা সহায়তাও। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটি তালিকা প্রণয়ন করেছি। এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপশহরী কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তালিকাটা হচ্ছে। এরই মধ্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। জেলায় ৮,০৯০ টন ধান কেনার পাশাপাশি চাল কেনা হবে প্রায় ১৭,০০০ টন। খাদ্য বিভাগ বলছে এই কার্যক্রমেও উপকৃত হবে কৃষক। যেহেতু চাল করতে গেলে তো মিলারের ধান লাগবে, ধান তো সে কোত্থেকে পাবে? অটোমেটিক সে মাঠে যেতে হবে, কোনো না কোনোভাবে মাঠের দিকে যেতে হবে। মাঠে গেলে তো কৃষক তাদের ধান ভিজা ধান বিক্রি করতে পারবে। এদিকে জেলার খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করায় নতুন করে বৃদ্ধি পাচ্ছে হাওর অঞ্চলের পানি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মামলায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে ব্রিফিংয়ে র্যাব ১৪ সিও নয়মুল হাসান জানান, ভোরে ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ভিকটিমের পরিবারের অভিযোগ, কওমি মাদ্রাসাটির পরিচালক ও শিক্ষক সাগর গত বছর নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করে। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়, জানাজানি হয় বিষয়টি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। 23 এপ্রিল মামলা করে পরিবার। পলাতক থাকা অবস্থায় ফেসবুক লাইভে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেন। ডিএনএ পরীক্ষারও দাবি জানান তিনি। শিশুটি নানা বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত। ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের 2 দিন পর ধানক্ষেত থেকে মিলেছে শিশুর ক্ষতবিক্ষত মরদেহ। পুলিশ জানায়, জাউসি গ্রামের আরশাদ মিয়ার 6 বছর বয়সী মেয়ে জান্নাত সোমবার নিখোঁজ হয়। পরে পরিবার থানায় জিডি করে। সকালে হুগলি গ্রামে ধান কাটতে গিয়ে একটি জমিতে শিশুর মরদেহ দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে জান্নাতের পরিবার। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সেই সম্পর্কে স্বজন কিংবা পুলিশ এখনো নিশ্চিত নয়। টাঙ্গাইল দেলদুয়ারে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ধলেশ্বরী নদীর পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত 16 কিলোমিটার সড়ক সংস্কার এবং প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য সংস্কার করা সড়কের কোথাও কোথাও দেবে গেছে 26 কোটি টাকার কাজে অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। যদিও নির্মাণ কাজের ত্রুটি সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদার এবং সড়ক বিভাগের প্রকৌশলীরা। সড়কটি সংস্কার হয়েছে কদিন আগেই, অথচ এখনই সড়কের কোথাও কোথাও দেবে গেছে। সড়কের দুপাশে অস্বাভাবিক উঁচু, এতে বৃষ্টি হলে জমছে পানি। গত বছরের জুলাইতে চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর আঞ্চলিক মহাসড়কে 16 কিলোমিটার সংস্কার কাজের অনুমোদন পায় মঈনুদ্দিন বাসী লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর পর থেকে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। সম্প্রতি জীবননগরের পেয়ারাতলায় কাজ আটকে বিক্ষোভ করেন তারা। অভিযোগ উঠেছে নিম্নমানের মালামাল ব্যবহারেরও।
রাস্তায় বালির পরিমাণটা বেশি ছিল, আবার বালিটা সঠিক বালি ছিল না, এটা কাদাযুক্ত বালি, আর খোয়া 70% আর বালি 30%, কিন্তু সেইখানে মনে হয় 50-50ও দেয় নাই। খানা গর্ত ছিল, সেগুলা ভরাট করার পরবর্তীতে আপনারা পাকা কাজ করবে, কিন্তু সেগুলো না করা ওর উপর দিয়ে চালাই গেছে। সড়কটি সংস্কার ও প্রশস্তকরণে ব্যয় ধরা হয় প্রায় 26 কোটি টাকা। এত টাকা খরচের পরও সড়ক বেহাল থাকায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। ওই ময়লাগাল যেখানে দুই জায়গায় ফেসে গিয়েছে, আর এই জায়গায় কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। এই যে ইটগুলো যে দিয়েছে, এর উপরে পিচ থাকা লাগবে, নালে রাস্তা টিকসই করবে না। রাস্তা কাজ চলমানকালে সরকারের কোনো লোকজন এই রাস্তা আমরা দেখিনি। এটা যে ইটগুলো আছে, এই ইটে তো পানির রাস্তার মধ্যে আটকে থাকবে, 1 থেকে 10 দিনের মধ্যে রাস্তা শেষ হয়ে যাবে। যদিও নির্মাণ কাজে ত্রুটি থাকলে তা সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের প্রকৌশলী। আপ ডাউন যখন থাকে তখন এজিংটা লেভেল মেনটেন করা সম্ভব হয় না, কারণ ওই এক্সিস্টিং বেডের লেভেল থেকে আপনি যেহেতু লেভেল মেনটেন করতে হয়, একটু আপ ডাউন হয়ে যায়। এখন আমাদের ইচ্ছা হলো, আমাদের ইয়েটা হলো, আমরা এখন অ্যাসফল্ট শেষ করার পরে আমরা ওটা পুরা রোড এজিংটা দাবায় দিব আর কি। এজিংটা রানিং রাস্তা, গাড়ি চলাচল বা ইয়ার জন্যে কিছুটা রাখা হয়েছিল, এটা আমরা কমপ্লিট কার্পেটিং বা ওয়ারিং কোর্স শেষ করার পরে আমরা ওটা কার্পেটিং লেভেলে সমান করে দেবো। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত মার্চে, অথচ এখনও চলছে কাজ, শেষ হতে লাগবে আরও কয়েকদিন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। প্রায় 1 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাটে নরসিংদীবাসী। অবস্থা এমনই যে জেলার কোথাও কোথাও দিনে 7 থেকে 8 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। একদিকে অতিষ্ঠ সাধারণ মানুষ, অন্যদিকে শিল্প কারখানায় ধস নামার জোগাড়। ঘন ঘন লোডশেডিং এর কারণে বিরূপ প্রভাব পড়ছে উৎপাদনে। দিনের পর দিন লোকসান গুনছেন মালিকরা। যান্ত্রিক কলরোল আর শ্রমিকদের ব্যস্ততার চিরচেনা সেই রূপ আর নেই। বিদ্যুৎ বিভ্রাটে ছন্দপতন ঘটেছে নরসিংদীর কলকারখানায়। লোডশেডিংয়ের কারণে বহু কারখানায় মেশিন চালানো যাচ্ছে না। দিন রাতের বেশিরভাগ সময় জুড়ে চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। হুট করে এখন এসব কারখানায় প্রবেশ করলে মনে হয় যেন পরিত্যক্ত কোনো স্থান। আমাদের প্রোডাকশনের ক্ষতি হয়, তারপরে সাইজিংয়ে হুদা আসতে পারে না, তাতেও বিল ধরা খাই, মানে প্রোডাকশনের লস, বিলও কম পাইতেছি। 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টায় জায়গা কারেন্ট, আর 3-4 ঘন্টা চালাইতে পারে। এর মধ্যে মনে করেন যে বিল পাই আমরা, আমাদের তো চলে না। কম আয়ের মানুষ আমরা, আমাদের কাজের উপরে আমাদের যদি 2 ঘন্টা কাজ না থাকে, আমরা যদি 1 ঘন্টা কাজ না করি, আমাদের কর্মচারী আমি বিদায় করতে বাধ্য হয়েছি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিরূপ প্রভাব পড়েছে কারখানার উৎপাদনে। নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা, টানা লোকসান গুনতে হচ্ছে মালিকদের। জেলার কোথাও কোথাও দিনে 7-8 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। বাসাবাড়িতে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকার কারণে সকলে, আমাদের মালিক পক্ষ এবং আমরা শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত। 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না, 1 ঘন্টা থাকে। এই হলো বাসাবাড়ির অবস্থা, শিল্প কারখানার অবস্থা। বর্তমানে এই অবস্থা চলতেছে। শ্রমিকদের যে মজুরি দিয়া এখন ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হয়ে গেছে। উৎপাদনের সময় যখন উৎপাদন চলছিল, হঠাৎ করে বা কোনো ইনফরমেশন না থাকাতে বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় দিক। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণেই চাহিদা মতো বিদ্যুৎ মিলছে না। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, তীব্র গরম কমে আসায় দ্রুতই সমাধান হবে লোডশেডিংয়ের। বৈশ্বিক বাস্তবতায় এখন জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই চলছে। কিন্তু এই সংকটের মধ্যে আমার মনে হয় যে আমরা একটা রেশনাল একটা পলিসি আমরা ডেভেলপ করতে পারি। ডিমান্ড প্রচন্ড বেড়ে গেছে আমাদের সাপ্লাই থেকে। আমার এখানে ডিমান্ড গড় এভারেজ আমার প্রায় 200 মেগাওয়াট, আমি সেখানে 110-8 পাচ্ছি আর কি। এটার কারণে আমাদের এখানে আসলে মূলত লোডশেড আছে। আমাদের এখানে হচ্ছে সারা দেশেই লোডশেড চলমান আছে। জেলার 2টি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে গ্রাহকদের মোট চাহিদা প্রায় 450 মেগাওয়াট। বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে 250 থেকে 300 মেগাওয়াট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গাঢ় পাহাড়ের ভবানীপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায় হাতি হানা দেয় ধানের জমিতে। প্রতিদিন রাতে কৃষকরা দলবদ্ধ হয়ে হাতি তাড়ানোর জন্য মাঠে অবস্থান করেন। ধানের জমি পাহারা শেষে বাড়ি ফেরার পথে যুবক প্রান্ত রাংসা হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস বন কর্মকর্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৩ জনকে আটক করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতরাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় দুটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে মেলে 235 কেজি গাঁজা, 11,000 পিস ইয়াবা, নগদ 11,64,000 টাকা, 6 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র। এর আগে গতকাল দুপুরে বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে গেলে র্যাবের গোয়েন্দা দলে 3 সদস্যকে কুপিয়ে আহত করে মাদক কারবারিরা। পরে জড়িতদের ধরতে অভিযানে নামে র্যাব। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। কিশোরগঞ্জ কালচার লালন করছেন অথবা মাদকের কারবারে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, এখন এই অন্ধকার পথ পরিত্যাগ করুন, অন্যথায় র্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা এখন থেকে চলমান থাকবে। অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে জয়দেবপুরের বুরুলিয়া এলাকায় অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত ভবন চিহ্নিত করতে অভিযান চালানো হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় গাওকের অথরাইজ অফিসার জান্নাতুল নাইমা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে 2টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ভবন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। অনুমোদনহীন ও ভুয়া নকশায় ভবন নির্মাণ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সচিব মেহেদী হাসান। বুরুলিয়া এলাকায় যে সমস্ত ভবনে অবৈধভাবে নকশাবিহীন বা নকশা বহির্ভূত ভবন পেয়েছি, তাতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এখানে 2টি বিদ্যুতের সংযোগ কর্তন করা হয়েছে আর অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহানে একসময় তেল খনির খবরে সরগরম ছিল পুরো দেশ। বিদেশি কোম্পানি, হেলিকপ্টারে বিশেষজ্ঞদের যাতায়াত, কোটি টাকার প্রকল্প, সবকিছুই ছিল চোখ ধাঁধানো। কিন্তু উদ্বোধনের 1 সপ্তাহের মাথায় হঠাৎই বন্ধ হয়ে যায় সে খনি। এরপর কেটে গেছে প্রায় 4 দশক, রহস্যের জট আজও খোলেনি। সবুজে ঘেরা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার শালবাহান এলাকা ঘনবসতিপূর্ণ এই জায়গাটি একসময় ছিল দেশের আলোচিত তেলের খনির কেন্দ্র। 1987 সালে ভূকম্পন জরিপে এখানে তেলের সন্ধান পাওয়া যায়। পরের বছর 1988 সালে 10 মে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খনন কার্যক্রম। পরিকল্পনা ছিল প্রায় 8000 ফুট গভীর থেকে তেল উত্তোলনের। ফ্রান্সের একটি কোম্পানিকে দেয়া হয় দায়িত্ব। এই প্রকল্পে সে সময় ব্যয় ধরা হয় প্রায় 100 কোটি টাকা। হেলিকপ্টারে ছিল বিশেষজ্ঞদের যাতায়াত। দেশি বিদেশি গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার পায় এই খনির খবর। কিন্তু আশার আলো জ্বালিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যেই থেমে যায় সবকিছু। সংশ্লিষ্ট কোম্পানিও রাতারাতি গুটিয়ে নেয় তাদের কার্যক্রম। তবে কেন বন্ধ হলো এর সঠিক কারণ আজও অজানা। বয়স ছিল 27 বছর। তারপর মনে করেন তেলের খনিতে আমি রাজমিস্ত্রি কাজ করছি। ভজনপুর, ওই দেমনগর, আর এইদিকে তোমার ওই যে টিটিহি, এইগুলো জায়গাতে মানে আমরা বোরিং করতাম। খনন কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এমন অনেকেই এখন বয়সের ভারে নুজ্জ। তাদের স্মৃতিতে এখনো স্পষ্ট সেই সময়ের কর্মচাঞ্চল্য। অনুসন্ধানে নামার পরেই ওই প্রতিটা বোরিং তোরা বোম পড়তো, মাইল, ওগুলি নিচে 1 মাস 1.5 মাস পর ফায়ারিং করতো। কয়েকদিন পরে দেখলাম যে তেল উঠবে, তার কিছুদিন পরে আবার সিমেন্ট ঢালে এনে গতটা বন্ধ করে দিই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আছে নানা আলোচনা ও সন্দেহ। কেউ কেউ বলছেন খনিটি একই বেল্টে পড়ার কারণে বাংলাদেশ অংশে নয়, ভারতের জলপাইগুড়ি এলাকায় খনন কাজ শুরু করে ফ্রান্সের ওই কোম্পানিটি। ফলে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়া সেই তেলকূপের মুখ। 5 কিলোমিটার ওপারেই, সীমান্তের ওপারেই ভারত তার এই তেল তুলতেছে, যেহেতু ভূগর্ভস্থ মাটির স্তর 1। কি হলো কি নাই, বছর 2-1 থাকি ওরাই বন্ধ করে দিয়ে চলে গেল। ওই সম্পর্কে তার ভিতরে তো আর আমরা ঢুকি নাই, ভিতরের রেজাল্টটা তো আর আমরা বলতে পারি না। কিন্তু তেল যে আছে এখানে এটা শিওর। এদিকে খনিটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এই খনি পুনরায় চালু করা গেলে দেশের জ্বালানি খাতে বড় ধরনের অবদান রাখতে পারে বলে মনে করছে সচেতন মহল। আমাদের যে কয়েকটি তেল
গ্যাস কূপ আছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে শালবাহান, আমাদের তেঁতুলিয়া উপজেলার শালবাহানের যে তেল খনিটি, এটি অত্যন্ত একটি সম্ভাবনাময় তেলের খনি হতে পারত। তবে উপজেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও আশ্বাস দেন তিনি। কিছুদিন আগে ঢাকা থেকে একটা পরিদর্শক টিম এসে অলরেডি এটা পরিদর্শন করে গেছে, আর আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি লিখছি যে বিষয়ে যে এখানে পুনরায় তেল খনি চালু করা যায় কিনা। দীর্ঘ ৩৭ বছর ধরে রহস্যে ঘেরা শালবাহান তেলের খনি। স্থানীয়দের প্রত্যাশা শুধু রহস্য উন্মোচন নয়, পুনরায় চালু হোক এই খনি। চারিন অর্নি, যমুনা নিউজ। ধুঁকতে থাকা মৃৎশিল্প নিয়ে এখনও লড়াই করে যাচ্ছেন নড়াইলের কারিগররা। নানা প্রতিকূলতার মাঝেও এই পেশাকে বাঁচিয়ে রাখছেন তারা। তবে বাস্তবতা হচ্ছে এখন আর আগের মতো কদর নেই মাটির তৈরি পণ্যের। প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের চাহিদাই বেশি, তাই কয়েক পুরুষ ধরে চলে আসা এই পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। এখন আর নড়াইলের কুমারপাড়াগুলোতে চিরচেনা কর্মব্যস্ততা নেই। বোঝার উপায় নেই মাটির হাঁড়ি পাতিল, কলসি, ফুলদানি সহ নানা শৌখিন সামগ্রী তৈরি কী ধুম ছিল, সে চিত্র এখন অনেকটাই মলিন। লোহাগড়ার এই রায়গ্রামে 50 থেকে 60টি বাড়িতে চলতো মাটির তৈরি পণ্যের কাজ, আর এখন মাত্র একটি বাড়িতে টিকে আছে সেই পেশা। নানা প্রতিকূলতায় সেখানেও কাজের পরিধি কমিয়ে আনতে হয়েছে বলে জানান কারিগর অমি পাল। যে কষ্ট সেই হিসেবে আমাদের পয়সা পায় না বলে অনেক লোকে ছাড়ান দিছে মানে অন্য বিভিন্ন কাজে চলে গেছে, কিন্তু আমি এই গ্রামে এখন আমি একাই এইগুলো বানাই। শুধু রায়গ্রাম নয়, জেলার শাহবাজপুর, চণ্ডীতলা, কুমারডাঙ্গা, দিঘলিয়া ও ছোট কালিয়া সহ প্রায় সব এলাকার কুমারপাড়ায় কমেছে কারিগরের সংখ্যা। নতুন প্রজন্মেও কমেছে আগ্রহ, কেননা প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি আর ধাতব পণ্যের ব্যবহার বাড়ায় কমেছে মাটির তৈরি পণ্যের কদর। একই সঙ্গে বেড়েছে মৃৎশিল্প উৎপাদন খরচ, এমনকি মাটি সংগ্রহেও এখন গুনতে হয় বাড়তি টাকা, অথচ পরিশ্রমের পরও মেলে না ন্যায্য মূল্য। রাত দিন খাটতে পয়সা নাই, দিন রাত 24 ঘন্টা খাটলে আরো খাটিস, এই হলো কাহিনী। এই জন্যই সব ছেড়ে যাচ্ছে। ছেলে ফেলে যা আছে ওইরা আমার শেখলই না, কোনো অন্য কাজ করেই কেউ স্বর্ণকারিতে গেছে, কেউ মাঠে কাটতেছে, কেউ ভ্যান চালাচ্ছে। তবে আছে আশার গল্প। এত সংকটের মধ্যেও জেলার কয়েকশো পালবাড়িতে ঘুরছে মৃৎশিল্পের চাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে যশোর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে। বরিশালেরতে ট্রলার আসে, ট্রলারে নিয়ে যায়, তারপরে যশোরেতে গাড়িতে সব নিয়ে যায়। যশোর এলাকায় এই আড়ি পাতিল মানে বিভিন্ন আর কি সব জিনিস। এতে আমাদের আসলে পেট চলে না চলার কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে অন্য লাইন ধরতেছে, কিন্তু সরকার আমাদের কোনো সহযোগিতা করে না। শিল্পের আধুনিকায়নে কারিগর ও উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের। যারা কারিগর আছে তাদেরকে আধুনিকায়ন করা উচিত। আমরা তাদের করানোর জন্য সব ধরনের সহযোগিতা করব, বিশেষ করে টেকনিক্যাল সহযোগিতা, প্রশিক্ষণ সহযোগিতা। তারা যদি এই ধরনের এই পেশাটাকে আধুনিকায়ন করতে পারে তাহলে এই পেশাটা আরও বিস্তার লাভ করবে। মৃৎশিল্পের উপর জীবিকা নির্ভর করে জেলার কয়েক হাজার মানুষের। সময় থাকতে কাঙ্ক্ষিত উদ্যোগ না নিলে শুধু পালের চাকাই থামবে না, হারিয়ে যাবে নড়াইলের দীর্ঘদিনের ইতিহাসের একটি বড় অংশ। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।